এদিকে চলে আসুন ভাই, একটু ভিতরে চলে আসুন, এদিকটা এদিকে যান, ভিতরে অনেকটা জায়গা আছে ভাই। যারা আছেন বাইরে একটু এগিয়ে আসুন, ভলেন্টিয়ার বাইরে যারা আছেন ভাইদেরকে আসলে একটু জায়গাটা দেখিয়ে দিন তো। আর একটু লাইটটা ওইদিকে দেওয়ার দরকার ছিল, ভাইদের মুখগুলো আমি দেখতে পাচ্ছি না ভাই, আপনাদের খুব বলা হচ্ছে আসুন না, দিকে জায়গা আছে, দাঁড়িয়ে থাকি কেন কষ্ট করছেন? বিরিয়ানির প্যাকেট আর 500 টাকা তো নিয়ে আসেনি আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এসেছেন, তাহলে একটু বসার জায়গা দিচ্ছে, অন্তত বসার জায়গায় বসুন। আপনারা নিশ্চিতভাবে অবগত আছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে খামচিহ্ন মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবী শিল্পানুরাগী জনাব শাহজাহান বিশ্বাস সাহেবকে আমরা এই জঙ্গিপুর থেকে মনোনীত করেছি, আমরা পার্লামেন্টে পাঠাতে চাইছি। কারণ আমরা ইতিপূর্বে 17 বার পার্লামেন্টে ভোট দিয়ে পাঠিয়েছি, কিন্তু দুঃখের বিষয় 17 বার আমাদের ভোট নিয়েছে। কখনো প্রণববাবু চেয়েছেন ভোট, যা বুঝিয়েছেন তাকে ভোট দিয়েছি আমরা। কখনো তার পুত্র অভিজিৎ বাবু ভোট চেয়েছে, যা বলে বৃষ্টি বৃষ্টি কথা বলে ভোট চেয়েছে, ভোট দিয়েছি। কখনো বামেদের পক্ষ থেকে ভোট চাওয়া হয়েছে, তাদেরকে দিয়েছি। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ভোট চেয়েছে, আর আমরা তাদের কথাই বিশ্বাস করে ভোট দিয়েছি। 2019 সালে মমতা ব্যানার্জি খলিলুর রহমান সাহেবরা এসে ভোট চাইলেন। তারা ভোট চাওয়ার অন্যতম মূল কথা ছিল আমাদেরকে ভোট দিন, সিএ আটকাতে হবে। বিজেপি সরকার যে বিভাজনের রাজনীতি করছে, ধর্মে ধর্মে বিভেদ লাগাতে চাইছে, বর্ণে বর্ণে বিভেদ লাগানোর জন্য যে বিলগুলো নিয়ে আসছে, তার মধ্যে অন্যতম একটা বিল হচ্ছে এই সিএএ। এটাকে আটকানোর জন্য এটাকে আটকানোর জন্য আপনাদের কাছ থেকে ভোট চেয়েছিল খলিলুর রহমান সাহেবেরা। কিন্তু দুঃখের বিষয়, আপনারা ভরসা করলেন খলিলুর রহমান সাহেব আপনাদের মুখের দিকে তাকাবে, আপনাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে গিয়ে এই ব্রিজ শ্রমিকদের দুর্দশার কথা বলবে, এই জঙ্গিপুরের মানুষের, শ্রমজীবী মানুষের হসপিটাল যেটা তারাপুরে আছে, সেখান থেকে চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে না, সেখান থেকে যাতে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়, জঙ্গিপুরে একটা উন্নত মানের যাতে হসপিটাল হয়, এই জঙ্গিপুরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস আছে সেটা ফুলফিলেজে যাতে হয়, এক কথায় এই জঙ্গিপুরে মানুষের যাতে চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো পার্লামেন্টে তুলে ধরে, আপনাদের সমস্যাগুলো পার্লামেন্টে তুলে ধরে যাতে সমাধান হয়, তার কথাই ভরসা করে সেই কথাতে আস্থা রেখে আপনি জঙ্গিপুরের থেকে খলিলুর রহমান সাহেবকে পার্লামেন্টে পাঠালেন। কিন্তু দুঃখের বিষয়, যখন সিএএ নিয়ে ভোটাভুটি হচ্ছিল, বিজেপি সরকারের বিভাজনের ভোট যখন দিয়েছিল, বিভাজনের বিল যখন এনেছিল, সেই সময় খলিলুর রহমান সাহেবকে খুঁজে পাওয়া যায়নি। তিনি ভোটাভুটিতে অংশগ্রহণ না করে বকলমে বিজেপির সুবিধা করে দিলেন। শুধু তাই নয়, এই জঙ্গিপুরের কৃষকদের স্বার্থে আমরা দেখেছি, এই কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ করার জন্য পশ্চিম বাংলার কৃষকদের স্বার্থে আঘাত দিয়ে, দেশের কৃষকদের স্বার্থে আঘাত দিয়ে বিজেপি সরকার যে দানবীয় 3টে বিল নিয়ে এসেছিল, সেই সময় এই খলিলুর রহমান সাহেবদের এমপিরা, খলিলুর রহমান সাহেবরা পার্লামেন্টে থাকলেও কৃষকদের হয়ে কোনো সওয়াল করেনি। কৃষক বন্ধুরা যখন তাদের স্বার্থে আঘাত লেগেছে, এই মর্মে বিজেপি সরকারের বিরোধিতা করছিল, বিরোধিতা করতে করতে ভারত বন্ধের ডাক দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, আমরা কৃষক বন্ধুদের ডাকে সাড়া দিয়ে, তাদের সহমর্মিতা জানিয়ে, তাদেরকে সমর্থন জানিয়ে যখন ভারত বন্ধে সামিল হওয়ার জন্য রাস্তায় নেমেছিলাম, এই খলিলুর রহমান সাহেবদের কিছু কন্যা মস্তান, কিছু পুলিশকে দিয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলনকেও এরা হতে দেয়নি। আমরা কৃষক, আমরা ভোট দিয়ে পাঠিয়েছিলাম আমাদের হয়ে খলিলুর রহমান সাহেব কথা বলবে বলে পার্লামেন্টে, কিন্তু তার উল্টো কি দেখলাম, আমাদের বিরুদ্ধে বিল যখন পাস করছে বিজেপি,
তার বিরোধিতা করা তো দূরের কথা, বিজেপির বিরুদ্ধে আমরা যখন ভারত বন্ধের ডাক দিলাম, বিজেপি সরকারের বিরুদ্ধে ডাক দিলাম, আর মমতা ব্যানার্জি সরকার আল খলিলুর রহমান সাহেবদের বুকে চিনচিন করছিল, ভারত বন্ধকে বাংলাতে সফল হতে দেয়নি। তাই কৃষক বন্ধুদের বলবো, এই পশ্চিম বাংলার এই জঙ্গিপুরের কৃষক বন্ধুদের বলবো, আসুন, এগিয়ে আসুন, তৈরি হন। ওই দিনটার কথা ভুলবেন না, ওই সময় কথা ভুলবেন না। কৃষক বন্ধুরা লাগাতার বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে প্রায় 1000 কৃষক শহীদ হয়েছে। তাই সময় এসেছে আগামী 7 তারিখে এই জঙ্গিপুর থেকে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে, তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে হবে। তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে কৃষকদেরকে তোমরা শহীদ করেছো, আমরা কৃষক এই বিজেপির বিরুদ্ধে ভোট দেব। আর পশ্চিম বাংলায় বিজেপিকে যারা জায়গা করে দিচ্ছে, এই তৃণমূলের বিরুদ্ধেও ভোট দেব। হবে তো ভাই নাকি? আপনারা তো নিউজে যাচ্ছেন কেন বলুন তো? রেসপন্স নাই কেন? অসুবিধা লাগছে শুনতে নাকি? হানা কিছু বলুন, শুনতে যদি খারাপ লাগে বলেন, বন্ধ করে দিচ্ছি। তাহলে চুপচাপ আছেন কেন? না বললে তৃণমূলের লোক মারবে, বলুন না। একটা ভীতু মুর্শিদাবাদের জঙ্গিপুরের লোক নাকি মুখ দেখাবার ভয় নাকি সাইডে লুকোচ্ছে, দেখুন না, এত ভীতু হয়ে যাচ্ছেন। আপনাদেরকে একটা দায়িত্ব নিয়ে বলি, আইএসএফ এর ছায়া তলে আসুন, প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করুন। মিথ্যা মামলা দিলে রাত্রিরে আপনাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, সকালে আপনাকে কোর্টে তোলার আগে আইএসএফ আপনাদের জন্য উকিল রেডি করে রাখবে আপনাদের জামিনের জন্য। তো ভয় পাওয়ার কি আছে? অন্ধকারে গিয়ে মুখ লুকোচ্ছেন কেন? আর কতদিন মুখ লুকাবেন? 75 বছর ধরে তো মুখ লুকিয়েছেন, 75 বছর ধরে তো ভয় পেয়েছেন। আর এমন ভয় দেখিয়ে দিয়েছে, তৃণমূল সামনে আপনার বিজেপিকে এনে দাঁড় করিয়েছে। কিছু বললেই বলছে নাকি বিজেপি এসে যাবে। কিছু আপনি বলছেন আমার ছেলের চাকরি নাই কেন? বিজেপি চলে আসবে। আমার বাচ্চাটা প্রাইমারি স্কুলে যাচ্ছে, তার টিচার নাই কেন? বিজেপি চলে আসবে। আপনার বাড়ির সন্তানটা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে কেন? আমার রাজ্যে কাজ নাই কেন? বিজেপি চলে আসবে। আপনার রেশন চুরি হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে কথা বললে বিজেপি চলে আসবে। সবাই তো বলছে বিজেপি চলে আসবে। আপনার সামনে তো দাঁড় করিয়ে দিচ্ছে, বিজেপির ভয় দেখাচ্ছে। এই ভয়টাকে কাটিয়ে উঠতে হবে। যতদিন না এই ভয়টাকে কাটিয়ে উঠতে পারবে, ততদিন আপনাকে এই ভয় দেখিয়ে ভোট নেবে। এই যে নির্বাচন চলছে, তৃণমূলের কোনো বলার জায়গা আছে যে কারণে আমাকে ভোটটা দাও? বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, মায়েদের বলবে কেন? মায়েরা উপস্থিত হয়েছে। 1200 টাকা 1000 টাকা দিচ্ছে, ঠিক কথা, আমি বিরোধিতা করছি না। কিন্তু মা, আপনার সন্তান যেই প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, যেখান থেকে বুনিয়াদী শিক্ষা অর্জন করে, একটু খোঁজ নিয়ে দেখুন, ওটা লঙ্গরখানা ছাড়া আর কোনো দ্বিতীয় কিছু জায়গা রাখেনি। ওখানে শিক্ষক নয়। আপনার বাড়ির বাচ্চারা ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে। যদি আমি মিথ্যা কথা বলি, অসত্য কথা বলি, আজকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবেন ক্লাস 3 বাচ্চাটাকে, ক্লাস 4-এর বাচ্চাটাকে, যে সরকারি প্রাইমারি স্কুলে পড়ছে, বাবু ক্লাস 4-এর অঙ্কের গণিতের বইটা খুলে দিয়ে বলবেন, বাবু এই অঙ্কটা একটু করতো। তুই কিসে পড়িস বাবু? বলতে 3-তে। 3 ইংলিশে লিখে দিত। কিসে পড়িস? 4-এ। 4 ইংলিশে লিখতো। তোর নাম, বাড়ির ঠিকানা, তোর কোথায় বাড়ি, টোটালটাই বাপের নাম 1-2 কলম ইংলিশে লিখতো পারবে না। কেন? আমাদের বাড়ির সন্তানগুলোকে মাজা ভেঙে দিচ্ছে। যেখান থেকে বেশ তৈরি হবে, সেটাকে ধ্বংস করতে মমতা ব্যানার্জি সরকার, আর সেই মায়ের হাতে শুধু 1000-1200 টাকা ধরিয়ে দিচ্ছে। তাই মায়েদের বলবো, আওয়াজ তুলতে হবে। 1000-1200 পরে হবে। আপনার সন্তান যেখানে গিয়ে পড়াশোনা করে, অর্থাৎ সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে, আপার প্রাইমারি থেকে শুরু করে, হাই স্কুল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, ইউনিভার্সিটি পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে ছাত্রের সাথে শিক্ষকের রেশিও মেনটেন করতে হবে এবং শিক্ষা সামগ্রী দিতে হবে। তারপরে 1000-1200 গল্প শোনাবে। মায়ের আওয়াজ তুলতে হবে। নাহলে আপনার হাতে 1000 টাকা 1200 টাকা মাসে ধরিয়ে দিচ্ছে আপনার স্বামী, আপনার সন্তান, আপনার বাড়ির পুরুষ সদস্যকে মাতাল বানানোর জন্য এই মমতা ব্যানার্জি সরকার, এই খলিলুর রহমানদের সরকারেরা 20 টাকার মদের পাউচ বাড়িতে বাড়িতে দুয়ারে দেওয়ার পরিকল্পনা করে দিচ্ছে। ভাবতে পেরেছেন মায়েরা? দিচ্ছে। আপনি তো খুব ভাবছেন আমাকে দিদি দিচ্ছে, মোটেও দিদির টাকা নয়, ওটা কালীঘাট থেকে দিচ্ছে না, আপনারই ট্যাক্সের টাকা আপনাকে ঘুরিয়ে দিচ্ছে।
আমাদের বক্তব্য 1000-1200 মাকে দিলে চলবে না, মায়ের হাতে কাজ দিতে হবে। মা কাজ করে মাছ গেলে কম করে 5-7 হাজার টাকা যাতে ইনকাম করতে পারে, মা যাতে স্বাবলম্বী হতে পারে, তার ব্যবস্থা সরকারকে করতে হবে। আমাদের বক্তব্য 1000-1200 দিলে চলবে না। মায়ের স্বামীকে তুমি মাতাল বানাচ্ছ, মায়ের সন্তানকে তুমি মাতাল বানাচ্ছ, ওটা হতে দেওয়া যাবে না। 500, 1000-1200 পরে হবে, আগে মদের দোকানগুলোকে বন্ধ করতে হবে। মায়েরা সাথ দেবেন তো নাকি? মায়ের হাতে 1000 টাকা 1200 টাকা দিয়ে দিচ্ছেন, ভালো কথা, আমি বিরোধিতা করছি না। বিরোধিতা করলে বলে ভাই আমরা যা পাচ্ছি তাতেও আবার ভাইজান কেটে নেবে বলছে। কিন্তু মায়েদের বলবো, আপনাদের বাড়ির কারো সন্তানের চিকিৎসা পরিষেবা নিতে গেলে কোথায় যেতে হয়? একটু জোরে বলুন। বহরমপুরে গেলে পাওয়া যায়? একটা মেডিকেল কলেজ দিয়েছে এই জেলাতে, 80 লক্ষ প্রায় মানুষ বসবাস করে, 800 সেখানে বেড নাই। 80টা বেড আছে কি সন্দেহ আছে ইমার্জেন্সি, বুঝতে পারছেন? কোথায় যেতে হচ্ছে মা? হয় কলকাতায় ছুটতে হবে, আর না হলে 10,000, 12,000, 15,000 আপনার সোনার গহনাটাকে বন্ধক দিয়ে আপনার বাড়ির সদস্য বা সদস্যার ট্রিটমেন্টের জন্য বেসরকারিতে গিয়ে 15,000, 20,000 বিল করাতে হবে। হচ্ছে তো? তাই মায়েদের বলবো, আপনাদেরকে আগে আওয়াজ তুলতে হবে, সাথে সাথে বাপ ভাইদেরকে আওয়াজ তুলতে হবে। 500, 1000 পরে হবে, আগে সরকারি স্বাস্থ্য কেন্দ্রকে ডাক্তার দিতে হবে, ঔষধ দিতে হবে, মেডিসিন দিতে হবে, এর আওয়াজটা তুলতে হবে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, মাইকের আওয়াজ শুনছেন, একটা এমপির কাজ কি আপনাদেরকে জানতে হবে। শুধুমাত্র ভোটের সময় আসলো, মিষ্টি মিষ্টি কথা বললো, ভোট নিল আর 5 বছর গায়েব হয়ে গেল, এটা নয়। একটা এমপির কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে, এই জঙ্গিপুরে প্রায় 16 লক্ষের অধিক ভোটার আছে, 22-23 লক্ষ মানুষ আছে, 25 লক্ষ মানুষ আছে। এই 25 লক্ষ মানুষের কি চাওয়া পাওয়া, কি অভাব অভিযোগ আছে, এগুলোকে জানতে হবে, সেগুলোকে নোট করতে হবে। নোট করে গিয়ে পার্লামেন্টে গিয়ে যেই সরকারে থাকুক না কেন, স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে সেই বিষয়ে জানাতে হবে। যেমন আপনাদের বলি, আপনাদের এখানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে গঙ্গা ভাঙন বা নদী ভাঙন। ওটা দেশের আইনসভার মধ্যে যেখানে আইন তৈরি হয়, আইনটা কাদের জন্য তৈরি হয়? ওই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে বাঁচানোর জন্য আইন তৈরি নয়, আপনার আমার জনগণের স্বার্থে আইন তৈরি হয়। ওই আদানি আম্বানি কর্পোরেটদের জন্য আইন নয়। আইনটা হচ্ছে আপনার আমার খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক থেকে শুরু করে বিড়ি শ্রমিক থেকে শুরু করে আপনার এলাকার যিনি সবজি বিক্রেতা আছে, ভ্যান চালক আছে, চায়ের ঘুমটি আছে, তাদের জন্য আইনটা আগে তৈরি করতে হবে। যে আইন তৈরি হয় সেখানে গিয়ে চিৎকার করা, সেখানে গিয়ে বলা যে আমি জঙ্গিপুর লোকসভার এমপি, আমার লোকসভা কেন্দ্রে পানীয় জলের সমস্যা আছে, আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা করতে হবে। এই জঙ্গিপুরবাসীরা এখন আর্সেনিক যুক্ত পানীয় জল খাচ্ছে, ওখানে পানীয় জলের প্রকল্প নিয়ে আসতে হবে, যে পানিটা পান করবে যাতে বিশুদ্ধ পানি পান করে, এর আওয়াজ তুলতে হবে। কিন্তু দুঃখের বিষয়, বিগত দিনে এমপি ছিলেন, বিদায়ী এমপি, বর্তমান তৃণমূল কংগ্রেসের এমপি খালিলুর রহমান সাহেব জঙ্গিপুরের বাসীর হয়ে কথা বলেনি। আপনারা যদি চান আমাদের পক্ষ থেকে জনাব শাহজাহান বিশ্বাস সাহেবকে পাঠান, আপনাদের স্বাস্থ্য আন্দোলন করবে, সেখানে গিয়ে শিক্ষার কথা বলবে, স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার কথা বলবে। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রায় 1000 বিঘা জমি থাকার পরেও এখানকার ছেলে মেয়েদেরকে ইউনিভার্সিটি ফুল প্লেজে না হওয়ার দরুন ভিন্ন জায়গায় গিয়ে পড়াশোনা করতে হচ্ছে, ভিন্ন জেলায় চলে যেতে হচ্ছে। যারা আর্থিকভাবে দুর্বল তারা কলকাতায় গিয়ে তাদের ছেলে মেয়েদেরকে পড়াতে পারছে না, মেয়েরা থাকার পরেও তার ছেলেরা পড়তে না পেরে ভিন্ন রাজ্যে কাজে চলে যাচ্ছে। কিন্তু সূচনা লগ্ন থেকে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির সূচনা লগ্ন থেকে শাহজাহান সাহেব আপনাদের সাথে ছিল। আপনারা এই মাসের 7 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে ইভিএম মেশিনে 6 নম্বরে বোতাম টিপে এনাকে পার্লামেন্টে পাঠালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির হয়ে আওয়াজ তুলবে, যাতে আগামী দিনে আপনার সন্তানগুলো এখান থেকে পড়াশোনা করতে পারে। আপনারা যদি আমাদের শাহজাহান সাহেবকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, তারাপুরে বিড়ি শ্রমিকদের জন্য
যে হসপিটাল তৈরি করার কথা ছিল সেখানে জঙ্গল হয়ে পড়ে আছে, সেই জঙ্গলকে মুড়িয়ে সেখানে জঙ্গলকে সাফ করে শ্রমিকদের জন্য স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা কেন্দ্র সরকার করতে বাধ্য হবে। শাহজাহান সাহেব সেখানে গিয়ে আপনাদের জন্য বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলবে। আপনাদের হয়ে কথা বলার জন্যই তো পার্লামেন্টে পাঠানো। এই ধরনের 16 লক্ষের অধিক ভোটার আছে, সবাই যদি আপনাদের সমস্যার কথা পার্লামেন্টে গিয়ে বলেন, সবাই সম্ভব হবে দিল্লি গিয়ে বলা? এই সবাই সম্ভব হবে দাদা? তাহলে এর জন্য কি হয়, একজনকে পাঠাচ্ছি আমরা। বিভিন্ন রাজনৈতিক দল বলছে আমাকে দাও আমি ভালো কথা বলবো, অধীর বাবু বলছেন আমাকে দাও আমি বলবো, মোর্তজা সাহেবের হয়ে কথা বলছেন, আপনার মোহাম্মদ সেলিম সাহেব বলছে আমাদেরকে দাও আমি বলবো, বিজেপি বলছে আমাদেরকে দাও আমি বলবো, খলিলুর রহমান সাহেব বলছে আমাকে আবার চান্স দাও আবার বলবো। কিন্তু দুঃখের বিষয় আমরা কম বেশি সবাইকে একবার করে চান্স দিয়েছি, আমাদের কথা বলেনি। শুধু কি করেছে, নিজেরা সেটিং করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করেছে। আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, এখানে দাঁড়িয়ে বলছি আমরা ওই ওনার নামটা কি বল, এই বহরমপুরের এক নেতার নাম কি বলে, বিজেপিকে ভোট দেবে বলেছে, ও আচ্ছা, ওকে কি বলা যাবে? আমি তো নাকি ছোট বয়সী, তাহলে কি উনি বড় বিজেপি না ছোট বিজেপি? হ্যাঁ, ও তো ছোট জেপি নাড্ডা, তাহলে তো ছোট অমিত শাহ, ছোট মোদী নাকি বহরমপুরের অধীর বাবু? আমার তো মনে হয় ছোট মোদী। সেই জন্য আপনাদের এই জঙ্গিপুরের এক নির্বাচনী ক্ষেত্রে জনাব মোর্তজা সাহেবের ভোট চাইতে এসে তিনি কি বলেছেন, হাত চিহ্নতে ভোট দেওয়ার থেকে দেখলাম তার বক্তব্য একটা কাটিং পেলাম, সেখানে বলছে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেছেন। উনি তো ছোট মোদী, ছোট অমিত শাহ, 25 বছরের এমপি, লজ্জা করে না ওনার বলতে? এখনো মুর্শিদাবাদবাসী একটা কেন এমস পেল না? উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র কেন পেল না? এখনো মুর্শিদাবাদের মানুষকে, এখনো বহরমপুরের মানুষকে, এখনো জঙ্গিপুরের মানুষকে ট্রিটমেন্ট করতে গেলে কলকাতায় যেতে হয় কেন? ছোট অমিত শাহকে জবাব দিতে হবে, হবে না ভাই? ছোট মোদী অধীর রঞ্জনকে জবাব দিতে হবে। পরশু দিনই তো মনে দেখলাম উনি বলেছেন কি,
ভেবে, আপনাদের ভবিষ্যতের কথা ভেবে মূল্যবান ভোটটা এদিকে ওদিকে না দিয়ে খামচিহ্নের পক্ষে দিয়ে খামচিহ্নকে পার্লামেন্টে পাঠান। 1 বছরে 5 কোটি টাকা উন্নয়নের জন্য আসে, 5 বছরে 25 কোটি টাকা আসে। সেই টাকাটা খামের মধ্যে করে ইনি বলেছেন আগের দিনে, খামের মধ্যে করে বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে যে কোথায় কিভাবে খরচ হচ্ছে। আপনাদেরকে নিয়ে আমরা কাজ করব। ধরুন না এখানে কোনো একটা প্রজেক্ট চলছে, আপনাদেরকে তো সাথে নেয় না, সাধারণ মানুষকে তো নেয় না। কারণ নেয় না কেন? তাদেরকে জানাই না কেন? মালটা কাটমানি খাওয়ার সৌদি দেওয়া হয়ে যাবে। আপনাদের বলে রাখি আমরা, আপনারা আমাদের সুযোগ দিলে এখানে যে মানুষের যে ডেভেলপমেন্টের জন্য যে কাজটা আমরা করব, একটা মনিটরিং কমিটি থাকবে। সেই মনিটরিং কমিটিতে কারা থাকবে? আর 5টা যেমন রাজনৈতিক দলের লোকেদেরকে রাখবো, সাথে সাথে এলাকার সাধারণ মানুষকেও রাখবো। তারা দেখে নেবে যে 3 লাখ টাকার প্রজেক্ট হচ্ছে কি 5 লাখ টাকার একটা প্রজেক্ট চলছে কি 1 লাখ টাকার একটা প্রজেক্ট হচ্ছে, এই 1 লাখ টাকার কাজ হচ্ছে না ওখানে কাটমানি চলে যাচ্ছে। আপনারা কি করবেন? সেটাকে দাঁড়িয়ে থেকে দেখে নেবেন, কোনো কাটমানি আমরা খেতে দেব না। আপনাদের মাথায় থাকা দরকার। কারণ আমরা আপনাদের বলি, আমরা দেখেছি বিগত দিনে, আমি নিজে একজন বিধায়ক, আমি জানতাম না এর মধ্যে কিভাবে কাটমানি হয়। আমার ল্যাডের যে টাকাটা খরচ করার জন্য ও বিভিন্ন সংস্থার সাথে কথা বলেছি। এক সংস্থা আমাকে বলেছে যে ভাইজান, সংস্থা যিনি দায়িত্ব আছে যে আপনার জন্য কত পার্সেন্টেজ রাখবো। আমি তো অবাক হয়ে গেছিলাম। আমি জিজ্ঞাসা করলাম কি বলছেন, তখন আমি বুঝতে পারিনি। দ্বিতীয়বার বলছে, আমি তখনও জিজ্ঞাসা করছি এটা খুলে বলুন তো কি হয়েছে। বলছে ভাইজান, এই যে ল্যাডের টাকাগুলো অর্থাৎ এমএলএ কোটায় যে টাকাগুলো খরচের জন্য আসে, এই যে আমরা যারা বিভিন্ন এমএলএদের খরচ করি, তবে সবাই নয়, তবে ম্যাক্সিমাম এমএলএ কেউ 30%, কেউ 20% টাকা এখান থেকে তাদের ফেরত দিতে হয়। 1 লাখ টাকার কাজ করলে কারো 30,000, কারো 20,000 টাকা ফেরত দিতে হয়। তো আপনার জন্য কত টাকা ফেরত দেবো বলুন? আমি তো অবাক। আমি তাকে বলেছিলাম এটা আমার বাবার টাকা নয়, এটা জনগণের ট্যাক্সের টাকা, আমার 1 পয়সা লাগবে না। প্রয়োজনে বলুন, যদি নিজের গাছ থেকে কিছু দিতে হয় সেটা দেবো, কাজটা যেন ভুল নয়, কাজটা সঠিক হয়। তাই আপনারা এখানে বলবো, আপনারা যদি আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, 1 বছরে 5 কোটি টাকা, 5 বছরে 25 কোটি টাকা। শুধু 25 কোটি টাকা থেকে কাটমানি তো নেওয়ার কোনো প্রশ্নই আসছে না। প্রয়োজনে আরো বেশি টাকা পার্লামেন্ট থেকে বার করে নিয়ে এসে আপনাদের স্বার্থে কাজে লাগাবে আমাদের শাহজাহান সাহেব, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যদি আপনারা সুযোগ দেন। বন্ধুগণ, অনেকে অনেক কিছু বলবে, অনেকে ভয় দেখাবে, অনেক কিছু বলবে, কোনো যাওয়ার দরকার নেই। শুধু একটা কথাই বলি, এই ছোট অমিত শাহকে দেখে নিন, ছোট জেপি নাড্ডাকে দেখুন, ছোট মোদীকে দেখুন, এদের ফাঁদে পা দেবেন না। 25 বছর ধরে এই ছোট অমিত শাহ, ছোট জেপি নাড্ডা, ছোট মোদী আপনাদের ভোট চুরি করেছে, লুট করেছে। আর মাঝে মধ্যে এসে কি করছে, মাথায় টুপি আর হাজি রুমাল পরে বড় মুসলমান সেজেছে। তোমাকে মুসলমান সাজতে হবে না ভাই। ভোটের সময় এসে তিলক কেটে মাথায় টুপিতে হিন্দু মুসলমান সাজতে হবে না ভাই আমার। আমি মুসলমান, আমি হিন্দু, আমি দলিত, আমি আদিবাসী, আমার যেটা অভাব সেটা পূরণ করে দিলেই তো হয়ে যাবে। তুমি মানুষ সাজো না ভাই। মানুষ সাজতে খুব কমকে দেখছি, কে হিন্দু সাজছে আর কে মুসলমান সাজছে। আর আমার এখানকার হিন্দু মা, আমার এখানকার মুসলমান মা, সে তার আর্থিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে, তার রেশন চুরি হয়ে যাচ্ছে, তার কথা বলার লোক দেখতে পাওয়া যাচ্ছে না। তাই ভোটের সময় হিন্দু মুসলমান সাজতে হবে না ভাই, তুমি মানুষ সাজো, এটাই তোমার কাছ থেকে আশা করব। তাই ভাই যারা উপস্থিত হয়েছেন আপনাদের বলবো, অনেকে ভাবছেন বিজেপির অত্যাচারে, অনেকে ভাবছেন যে তৃণমূলকে ভোট দেব বা বিজেপি এসে যাবে, বিজেপিকে আটকাতে হবে, বিজেপি বিভাজনের রাজনীতি করে, অনেকে ভাবছেন। আমি আপনাদের বলি, বিজেপির বিরুদ্ধে ভোটটা যদি তৃণমূলকে দেন, সেই ভোটটা কিন্তু আপনার সঠিক জায়গায় দেওয়া হচ্ছে না। তৃণমূল বিজেপি একে অপরের পরিপূরক, যেখানেই ভোট দেবেন একই ঘরে এসে পড়বে। কেউ যদি মনে করে এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করতে হবে, এই হিংসার রাজনীতিকে বন্ধ করতে হবে, কে মুসলিম, কে দলিত, কে আদিবাসী, সেটা আমার দেখার দরকার নাই। আমাকে মুসলমানের হয়ে কথা বলতে হবে, আদিবাসীর হয়ে কথা বলতে হবে, হিন্দুর হয়ে কথা বলতে হবে, যে অত্যাচারী তার হয়ে কথা বলতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। তাহলে খাম চিহ্নেতে আপনাদের ভোটটা দিন। কারণ আপনাদের বলে রাখি, আমি বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে কোন নির্দিষ্ট ধর্মের মানুষের হয়ে আমি লড়াই করিনি। যারা অত্যাচারিত, যারা বঞ্চিত, যারা নিপীড়িত, তাদের হয়ে কথা বলি। আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না, জানিয়ে দিই। হিন্দু সমাজের মা বাপ ভাইয়েরা যারা ধর্মের নামে,
দেবদেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল, যেটাকে দেবত্ব সম্পত্তি বলা হয়। এই মমতা ব্যানার্জির আমলে, এই সততার প্রতীকের আমলে, এই খলিলুর রহমান সাহেবদের আমলে ওই মন্দিরের সম্পত্তিও কিন্তু চুরি হয়ে গেছে। আমাদের লড়াইটা কি জানেন? আমরা লড়াই করে ওই মন্দিরের সম্পত্তি আবার ফিরিয়ে দেবো। সেই জন্য আমাদেরকে মুসলিমদের দল বলে দেখে দিচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একটু চোখ কান খুলে রাখুন। কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবার দরকার নেই, আপনার কানের দিকে দেখুন। আজকে এই মুর্শিদাবাদ জেলাতে, এই জঙ্গিপুরের যে মহকুমার কথা বলছি, এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কথা বলছি, কি হারে ওয়াকফ প্রপার্টি বিহাত হয়েছে আপনারাই বলুন। এই মমতা ব্যানার্জির আমলে সব থেকে বেশি ওয়াকফ প্রপার্টি বিহাত হয়েছে। আমরা যখন বলছি রমজান মাসের শেষে ঈদের 3 দিন ছুটি চাই, ওয়াকফ প্রপার্টি উদ্ধার করতে হবে, মুসলিমদের শিক্ষাতে কেন পিছিয়ে, স্বাস্থ্য ব্যবস্থা কেন তলানিতে চলে গিয়েছে, কেন সরকারি চাকরি নাই মুসলিমদের, যখনই বলছি তখনই আমাদেরকে বিজেপি দালাল বলে দেখে দিচ্ছে। ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বললে বিজেপির দালাল, দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বললে মুসলমানদের দল। যাবো কোথায়? কিন্তু বলা ছাড়বো না। আমাদের পাশের বাড়ির আমার হিন্দু মাটা খেতে পাচ্ছে না, তার রাশন জ্যোতিপ্রিয় বাবু চুরি করে নিয়েছে। আমাকে চুপ থাকতে বললে আমি চুপ থাকতে পারবো না। আমাকে হিন্দু মুসলমানের রাজনীতি করলে আমি পারবো না। আমার পাশের বাড়ির মুসলিম মায়ের রেশন ওই তৃণমূলের নেতারা চুরি করে নিয়েছে, আমাকে যদি বলে হিন্দু মুসলমানের রাজনীতি করবো, আমার দ্বারা হবে না। আমি আমার পাশের বাড়ি হিন্দু মায়ের জন্য যতটাই চিৎকার করব, আমার পাশের বাড়ির মুসলিম মায়েটার জন্য অতটাই চিৎকার করব, কারণ এই দুটো মাই বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত। তাই আমরা অত্যাচারিত যারা, তাদের পাশে থেকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য রাজনীতির ময়দানে এসেছি। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের হাতকে শক্ত করুন আপনাদের অধিকারের জন্য। রাজ্যের আইনসভার মধ্যে গঙ্গা ভাঙনের বিরুদ্ধে যেভাবে কথা বলছি, এই আওয়াজটাকে আমরা দেশের আইনসভার মধ্যে, দেশের পার্লামেন্টের মধ্যে পৌঁছাতে চাইছি। তাই পার্লামেন্টের মধ্যে পৌঁছাবে কে? জনাব শাহজাহান সাহেব। আপনাদের বলবো, আপনারা ভোট দিন, আমাদের হাতকে শক্ত করুন, পার্লামেন্টে পাঠান। আওয়াজকে শুধু এখানে সীমাবদ্ধ নয়, আমরা দেশের পার্লামেন্টে পৌঁছাতে চাই। আপনারা অবাক হবেন, আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম, আপনাদেরকে এটা কিন্তু ভুল বুঝাতে পারে। কি ভুল বুঝাবে? যে গঙ্গা ভাঙন নাকি রোধ করা যায় না। আচ্ছা, এদিক থেকে যদি আমরা মালদায় যাই, ওই ফারাক্কা ব্যারেজের ডান সাইডে দেখবেন নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে তো, হ্যাঁ, ডান সাইডে হচ্ছে না? যদি গঙ্গার উপরে নতুন ব্রিজ নির্মাণ করা যায় গাড়ি চলাচলের জন্য, তাহলে গঙ্গা ভাঙন, গঙ্গার তলাতেই যদি মেট্রো জল চলাচল করতে পারে, গঙ্গার উপরে যদি ব্রিজ হতে পারে, তাহলে কি গঙ্গা ভাঙন রোধ করা যায় না? কিন্তু কেন রোধ করেনি এরা? গঙ্গার ভাঙনে বাড়ি ঘর ভাঙছে, আপনার আমার পরিবারের গরিব মানুষের বাড়ি ঘর জমি জায়গায় চলে যাচ্ছে, রিলিফ আসছে, ত্রাণ আসছে, কি করছে? থুতু দিয়ে আটা ছানছে, কিছু বাড়ির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন রোদ দেখিয়ে ছবি তুলে মাল কামিয়ে নিচ্ছে। আমরা প্রশ্ন করেছি, আমি বিধানসভার মধ্যে বলেছি, এই আওয়াজটা শুধু পশ্চিমবাংলার বিধানসভাতে সীমাবদ্ধ রাখতে চাই না, দেশের বিধানসভা, দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাই। আমি বলেছি যে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে, বিজ্ঞানসম্মত ভাবে বাঁধ নির্মাণ করতে হবে এবং বিজ্ঞানসম্মত ভাবে বাঁধ দেখভাল করতে হবে, তাহলে আর গঙ্গার ভাঙন হবে না। হলে ত্রাণ আসবে না, তৃণমূলের এই খলিলুর রহমান সাহেবের দলের নেতারা খেতে পাবে না। ওই জন্য গরিব ধ্বংস হয়ে যাক, কিন্তু বছরে বছরে যে টাকা আসে সে টাকা আসা বন্ধ হয়ে যাবে। ওই জন্য গরিব মানুষের গঙ্গা ভাঙন হচ্ছে, গরিব মানুষের বাড়ি তলিয়ে যাচ্ছে, তাদের হয়ে কথা বলছে না। তাই আপনাদের বলবো, আমাদের যদি হাতকে শক্ত করে, তাহলে পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য আমরা আওয়াজ তুলতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটা অনুরোধ আপনাদের কাছে করব, ভোট আসবে যাবে, ভোট আসবে যাবে। অধীর বাবু আজকে কংগ্রেসে আছে, কালকে অধীর বাবুকে বিজেপিতে দেখলে কেউ শক খেয়ে যাবেন না। অসম্ভব কিছু নয়, একদম যাবে যাবে কি দাদা বললেন এখান থেকে বাস্তব। আগামী দিনে অধীর বাবুর সেফ জোন কি জানেন? আমি বলছি, রেকর্ড করে রাখুন। আগামী দিনে এই ছোট অমিত শাহর জায়গা কোথায় জানেন? আগামী দিনে ছোট মোদির জায়গা কোথায় জানেন? আগামী দিনে বহরমপুরের ছোট জেপি নাড্ডার জায়গা হচ্ছে বিজেপি। তাই আপনাদের বলবো, ওই ছোট মোদির জন্য ভাই ভাই আপনারা মারামারি করবেন? এই খলিলুর রহমানের জন্য ভাই ভাই মারামারি করবেন? এই মমতা ব্যানার্জির জন্য, এই অভিষেক ব্যানার্জির জন্য, এই শুভেন্দু অধিকারীর জন্য, এই মোহাম্মদ সেলিমের জন্য ভাই ভাই কেন আপনারা মারামারি করছেন? ৭৫ বছর ধরে, তার আগে থেকে আমরা হিন্দু মুসলমান এক জায়গায় বসবাস করে এসেছি। আর এই শুভেন্দু অধিকারীরা, এই দিলীপ ঘোষরা, এটাকে ভোটের জন্য আমাদের মধ্যে বিভেদ লাগাতে চাইছে, সেটা হতে দেবেন না।
যার যাকে ভালো লাগবে ভোট দেবেন, আমি আপনাদের কাছে বলবো। কিন্তু দিনের শেষে প্রতিবেশী এরা ভোটের জন্য যে বিভাজনের রাজনীতি করছে এটা হতে দেবেন না। এরা ভোটের জন্য যে খুন খারাপি করছে, করার চেষ্টা করছে, এটা হতে দেবেন না। আপনারা একটু ভাবুন তো, 17 বার পার্লামেন্টে পাঠিয়েছেন। আপনার দাদু ভোট দিয়েছে, পার্লামেন্টে গিয়েছে। আপনার বাবা ভোট দিয়েছে, পার্লামেন্টে গিয়েছে। আপনিও ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন। আপনার দাদু কিছু পেল না, আপনার বাবা কিছু পেল না, আপনিও কিছু পেলেন না, কিন্তু নেতার ছেলে নেতা হয়েছে। ভুল বলছে নাকি ভাই? কিন্তু আপনাদের মধ্যে কি হচ্ছে? আপনার দাদুর সাথে ওর দাদুর লড়াই লাগিয়ে দে, কেউ কারো মাথা ফাটিয়েছে, কেউ খেস খেয়েছে, কেউ কবরে গেছে, কেউ শ্মশানে গেছে, কেউ জেল খেটেছে। আপনার বাবাদের সাথে একই হয়েছে, আপনার বাবার সাথে অমুকের বাবার লড়াই লেগিয়ে দিয়েছে, কেউ মারামারি করে মাথা ফেটেছে, কেউ কেস খেয়েছে, কেউ জেলে গেছে, কেউ শ্মশানে গিয়েছে। এখন আপনাদের করার চেষ্টা করছে। আমি অনুরোধ করবো এটা হতে দেবেন না। 75 বছর ধরে এই ছোট অমিত শাহরা, এই ছোট মোদিরা, এই ছোট জেপি নাড্ডারা আপনাদের দাদুদেরকে ওদের দাদুদের সাথে লড়িয়ে দিয়েছে, আপনাদের বাবাদেরকে ওদের বাবাদের সাথে লড়িয়েছে, আপনাদেরকে এখন ওদের সাথে লড়াচ্ছে। আর লড়া যাবে না। এখন আমরা হাত পিছন করে নেব। আর নেতাদেরকে বলবো, ও ছোট অমিত শাহ, তুমি লড়াই করো, আমরা এবার গ্যালারি থেকে বসে বসে দেখবো। 75 বছর ধরে আমাদেরকে লড়িয়েছ, আমরা আর লড়াই করব না। বলতে পারবেন না নাকি? ও খলিলুর রহমান সাহেবেরা, 75 বছর ধরে প্রচুর লড়িয়েছ আমাদেরকে, আমরা লড়াই করব না। প্রয়োজন হলে তোমরা লড়াই করো, আমরা রেফারির ভূমিকা পালন করব। বলতে হবে ভাই, কার ক্ষতি হচ্ছে? খলিলুর রহমান সাহেবের ক্ষতি হচ্ছে? মোহাম্মদ সেলিমের ক্ষতি, সাহেবের ক্ষতি হচ্ছে না? ছোট অমিত শাহর ক্ষতি হচ্ছে? কারো ক্ষতি হচ্ছে না। ক্ষতি কার হচ্ছে? এই বুথের লোকগুলোর। এই আসছিলাম, কত মাটির বাড়ি, এর তো আবাস যোজনা পাওয়া দরকার, এ পাচ্ছে না কেন? এটা লুট করেছে কে? ছোট অমিত শাহ দলের লোকেরা দেখুন লুট করেছে, আর না হলে খলিলুর রহমান সাহেবের দলের লোকেরা লুট করেছে। এই বাড়ি যদি পাঠাতে চান, আমাদের শাহজাহান সাহেবকে পাঠান, ইনার হয়ে লড়াইটা যাতে মাথার উপরে ছাদ হয়, আবাস যোজনার বাড়ি যাতে পাই, সেই লড়াইটা করবে, আর কোনো কাটমানি খাবে না। তাই আমি আপনাদের অনুরোধ করবো, বুথের স্তরে দেখবেন লড়াইটা বেশি হয়, এটা করবেন না। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে দেখে চা খাওয়াচ্ছেন, সেখানে কোনো সমস্যা নাই। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, একজন তৃণমূল লিডার, দুজন বিজেপির লিডার এক জায়গায় বসে কেক কাটছে, কোনো সমস্যা নয়। সুজন চক্রবর্তী, বামেদের বড় নেতা, পার্থ চ্যাটার্জি, যিনি এখন জেল খাটছেন, তৃণমূলের মহাসচিব ছিলেন, কুণাল ঘোষেরা এক জায়গায় বসে এসি রুমে যদি বসে হাওয়া খেতে পারে, আপনারা এই মার্কেটে কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে আইএসএফ করে, কে কংগ্রেস করে, কেন দেখতে যাবেন? কে সিপিএম করে, কেউ দেখতে যাবেন না। আপনারা নন এসিতে বসে অন্তত চা খাবেন। বড় নেতারা যদি এসি ঘরে বসে চা খেতে পারে, আপনারা নন এসিতে খাবেন না? না তাদের হয়ে আপনাদের চর্বি বেশি নাকি? তারা মারপিট করেন, আপনারা মারপিট করবেন? আপনাদের অনুরোধ করছি, মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না, ক্ষতি ভূতের লোকের হয়। তাই আপনাদের পরিশেষে আবারও বলছি, আমাদেরকে 7 তারিখে খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। যদি ভালো না লাগে, জোর করব না, রাতে 2500 বিরিয়ানির প্যাকেটও দেবে না, ভোটার কার্ড কেড়ে দেব, এই কাজও করব না। তবে একটা কথা, এরা কিন্তু খুব চালাক, ভোটার কার্ড আপনাদের কেড়ে নিতে পারে। তবে 15টা আইটেম আছে, তার মধ্যে কোনো একটা দিলেই হবে। আধার কার্ড থাকলেও ভোট দিতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভোট দিতে পারবেন, ছবিওয়ালা সরকারি কোনো পরিচয়পত্র থাকলেই আপনি ভোট দিতে পারবেন। তুই যদি ভোটার কার্ড কাটতে আসে, দিয়ে দেবেন, ভাই যা নিয়ে যা, ঝগড়া করিস না। সকালবেলা টুক করে আধার কার্ডটা নিয়ে গিয়ে ভোটার লাইনে দাঁড়িয়ে ভোটটা দিয়ে চলে আসবেন। ব্যাংকের পাসবুক আছে তো, ভোটার কার্ড আধার কার্ড যদি কেড়ে নাই, প্যান কার্ড আছে, সেটা নিয়ে চলে যাবে, ভোট দিতে পারবেন। ব্যাংকের পাসবুক আছে, টাকা থাকুক আর না থাকুক, ব্যাংকে তো পাসবুক আছে, সেটা নিয়ে দাঁড়ালে ভোট হয়ে যাবে। কিন্তু হানাহানিতে জড়াবেন না। দিনের শেষে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাই? বকটুয়ে যে কাণ্ডটা ঘটলো, বুথের লোক মারা গেল, কেস খেলে বুথের লোক, সিবিআই হেফাজতে মারা গেল, সেও বুথের লোক, আর বড় নেতা ভাষণবাজি করছে। আমি অনুরোধ এটাই আপনাদের কাছে, যে অনেক মারামারি লাগিয়েছে আপনার সাথে আমার, অনেক খুনোখুনি আপনার আমার মধ্যে করিয়েছে, আর নয়। এবার খুনোখুনি মারামারি বন্ধ করতে হবে। নেতারা যেমন ভাবে চলছে, আমরাও সেভাবে চলবো। নেতারা এসি রুমে বসে চা খাওয়াচ্ছে, আমার এসি রুমে বসার যদি না টাকা থাকে, আমরা নন এসিতে বসে চা খাওয়াবো। আর নেতারা আগে দুটো হাতাহাতি করুক, তারপরে আমরা করবো। দেখবেন করবে না, ও বেটারা ভালো করে জানে, 307 যদি খেয়ে যায়, মাঠ থেকে যদি মরে যায়, 302 খেলে জেলের বাইরে বার হবো না। ওরা করবে না, তাই ওরা যদি না করে আপনি আমি কেন করবো? দাদা, ওরা তো দিতে পারবো, ওরা তো দিল্লি যাবে, আপনি আমি দিল্লি যাবো নাকি? এই আপনার দিল্লি যাবো এসি রুমে, এসি ফ্লাইট চড়ে বা এসি ট্রেনে?
ওরা তো যাবে এমপি এমপি হয়ে, তাহলে এমপিদের জন্য কেন মারামারি আমরা করবো? ভোট দেবো, আসলে ভালো লাগলে দেবো, নাহলে দেবো না, কিন্তু মারামারি করবেন না, অনুরোধ করছি। ক্ষতি দিনের শেষে আমার হয়ে যাচ্ছে, আপনার হচ্ছে। আর বাবুরা 75 বছর ধরে পায়ের উপরে পা তুলে পা নাড়িয়েছে, আর আমার আপনাকে মারামারি লাগিয়ে করিয়েছে। আর এই কথা বলি বলি নওশাদ সিদ্দিকী বিজেপি দালাল, নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল, নওশাদ সিদ্দিকী মৌলবাদী, নওশাদ সিদ্দিকী ওই তাই, আমি যা ইচ্ছা বলকে যাব। নওশাদ সিদ্দিকী মানুষের মধ্যে মারামারি করছে, এটা বন্ধ করার জন্য রাজনীতির ময়দানে এসেছি। আর এই কথা বলি বলি আমার কথার উত্তর দিতে পারে না মমতা ব্যানার্জিরা, বলে তাকে জেলের মধ্যে রাখ।